পর্ব ৭ বাসন্তীর সন্তানের খোঁজ। শ্মশানের রাত শেষ হলেও কারো মুখে স্বস্তি নেই। ভোরের আলো উঠেছে, কিন্তু পুকুরের দিক থেকে আবারও কুয়াশা এসে গ্রামের রাস্তা ঢেকে দিচ্ছে, যেন মৃত্যু দিনের আলোতেও লুকোতে পারছে না। রাজু জেগে উঠেছে, কিন্তু চোখে ঘুম নেই। তার চোখে দেখা সেই ভয়, সেই সত্য, তার বাবার নাম জড়িত সেই মর্মান্তিক ইতিহাস। কথা বলার শক্তি পাচ্ছে না সে। বাপন ও মিথুন তাকে জড়িয়ে ধরে বলল, তুই কিছু করিসনি, তোর বাবার পাপের শাস্তি তুই পাবি কেন? রাজু চোখ ভিজিয়ে বলল, যে মানুষকে সবসময় ভালো ভেবেছি, যে আমাকে গল্প শুনিয়েছে, সেই বাবা বাসন্তীকে ডুবিয়ে মেরেছিল। কথাটি তার নিজের কাছেও সহ্য হচ্ছিল না। ঋষিকেশ শান্ত গলায় বললেন, রাজু, একজনের অপরাধে তার সন্তান দায়ী নয়, বিশেষ করে যদি সন্তান সত্য জানতে চায়। সত্যই তোমাকে বাঁচাবে। তিনি গভীর শ্বাস নিলেন। এখন মূল প্রশ্ন, বাসন্তীর সন্তান কোথায়? সে বেঁচে আছে এবং এই গ্রামেই আছে, এটুকু নিশ্চিত। ওকে খুঁজে পাওয়া গেলে বাসন্তীর আত্মা শান্তি পাবে, পুকুরের অভিশাপও থামবে। মিথুন বলল, কিন্তু এই গ্রামে কত মানুষ আছে, এত লোকের মধ্যে সন্তানের খুঁজবে কিভাবে? ঋষিকেশ বললেন, বাসন্তীর মৃত্যুর পর ঠিক কারা তার মৃত্যু লুকিয়েছিল সেই পরিবারের দিকেই প্রথম খুঁজতে হবে। তখনই বাপন বলল, একজন আছে, অজগর দাদু, সে তো সব জানত। তার মুখে শুনেছিলাম, সে বলেছিল আমি সব দেখেছি, কিন্তু সে তো বলল না সন্তানের কথা। ঋষিকেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে জানে, কিন্তু ভয় কিংবা অপরাধ বোধে বলেনি। এখন ওর কাছে না গিয়ে উপায় নেই। দুপুর পর্যন্ত অপেক্ষা করে তারা গেল অজগর দাদুর বাড়ি। তারা দেখে বাড়ি তালাবদ্ধ। জঙ্গলের হাওয়া খোলা দরজার ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ করছে। বাপন উদ্বেগে বলল, ওরা কোথায় গেছে? পাশের ঘর থেকে একজন বুড়ি বলল, সকালবেলা লোকটা মারা গেছে, রাতে ঘুমের মধ্যে নাকি হার্ট অ্যাটাক। কথাটা শুনেই তিনজনের রক্ত ঠান্ডা হয়ে গেল। কেউ বুঝল, বাসন্তীর আত্মা সব কিছু বুঝে গেছে। যারা সত্য লুকিয়েছে তাদেরও ছাড়বে না। তবে অজগর দাদুর ঘরের এক কোণে একটি অদ্ভুত দৃশ্য। চাদরের নিচে কিছু লুকানো আছে। রাজু এগিয়ে গিয়ে কাপড়টা টেনে ফেলে। ভেতর থেকে পাওয়া গেল একটি পুরনো ফটো অ্যালবাম, এবং অ্যালবামের ভেতরে একটি শিশুর ছবি। বাচ্চার শরীর কাপড়ে মোড়া, বয়স 1 মাসের মতো। ছবির নিচে লেখা ছিল, বাসন্তীর ছেলে, 1983। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকল। তার নিচেই আরেকটি পুরনো ছবি, একটি দম্পতির কোলে সেই শিশুটি। দম্পতি গ্রামে পরিচিত, সেই মৃত দম্পতি যারা বহু বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিল। বাপন বিস্ময় বলে উঠল, মানে বাসন্তীর সন্তানকে দত্তক নিয়েছিল ওরা? ঋষিকেশ ফিসফিস করে বললেন, হ্যাঁ, যে দম্পতি নিজেদের সন্তানহীন ছিল তারা শিশুটিকে লুকিয়ে লালন পালন করেছিল, কিন্তু পরে দুর্ঘটনায় মারা যায়। তারপর শিশুটি অন্য বাড়িতে মানুষ হয়। কিন্তু কে সেই শিশু, এখন কোন বাড়িতে আছে, সেটা জানতে পারলেই সব শেষ হয়ে যাবে। মিথুন হঠাৎ উঠে দাঁড়াল। এই ছবিটা দেখ, বাচ্চাটার ডান হাতে ছোট্ট একটা জন্মদাগ আছে, এটা ঢেউয়ের মতো গোলাকৃতির। রাজু ধীরে বলল, এই রকম দাগ আমি আগে দেখেছি। সবাই থমকে গেল। বাপন বলল, কোথায়, কাদের মধ্যে? রাজু স্তব্ধ চোখে তাকিয়ে বলল, মিথুনের হাতে। পুরো ঘর জমে গেল। মিথুন হতভম্ব, কি, আমার হাতে? তাহলে আমি? রাজু কাপা গলায় বলল, হ্যাঁ, শৈশব থেকে তোমার ডান হাতে ঢেউয়ের মতো জন্ম দাগ আছে, সবাই জানে। মিথুন কিছু বলতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেল। মানে আমি আমি বাসন্তীর সন্তান? বাপন তাকে জড়িয়ে ধরল, তুই তুই বাসন্তীর সন্তান? মানে তুই পাপের ফল না, তুই ন্যায়ের প্রতীক। ঋষিকেশের চোখে যেন বহুদিনের বোঝার জট মিলল।
এজন্যই পুকুর তোমাকে তাড়া করেনি, রাজুকে করেছে, কারণ মিথুন কোনো অপরাধীর বংশ নয়, বরং সে সেই অভিশপ্ত রাতে নিহত বাসন্তীর রক্ত। সত্যি, তাকেই খুঁজছিল বাসন্তী। তবে হঠাৎই ভয়ঙ্কর উপলব্ধি ছড়িয়ে পড়ল। বাসন্তী এখন জানে মিথুন বেঁচে আছে এবং সে তার সন্তানকে নিজের কাছে চাইবে। ঋষিকেশ গম্ভীর স্বরে বললেন, এবার বিপদ দ্বিগুণ। রাজুকে আর টেনে নেওয়ার প্রয়োজন নেই, তার অভিশাপ ওর সন্তানের হাতেই শেষ হবে। এখন লক্ষ্য মিথুন। মিথুনের মুখ শুকিয়ে গেল, তার ঠোঁট কাঁপছে। আমি মাকে দেখব? মা কি আমাকে নেবে? ঋষিকেশ ধীরে বললেন, দুজনকে মুখোমুখি হতে হবে। সত্যের মিলন হলে শান্তি আসবে, কিন্তু শর্ত হল বাসন্তী তোমাকে তার সঙ্গে নিতে চাইলে তুমি যেতে পারবে না। তুমি বাঁচতে চাইলে তাকে বোঝাতে হবে তুমি বেঁচে থাকা প্রয়োজন, তুমি তার সন্তান হিসেবে বেঁচে থাকবে, মরতে যাওয়ার জন্য নয়। বাপন রাজুকে এক দৃষ্টে দেখে বলল, এটা শুধু মিথুনের লড়াই নয়, তিনজনের লড়াই। আমরা থাকব। ঋষিকেশ মাথা নেড়ে বললেন, আসন্ন রাতই শেষ রাত। পুকুর নিজেই সন্তানকে ডাকবে। শেষ সাক্ষাৎ হবে পিশাচ পুকুরের মাঝখানে, যেখানে জলের ওপর ছায়ারা হাঁটে। ওখানেই হবে শেষ, শান্তি বা মৃত্যু। গ্রামের আকাশ কালো হয়ে এলো, পুকুরের জল ছায়ায় ঢেকে গেল। দূর থেকে আবার সেই ডাক ভেসে এলো, কিন্তু এবার শব্দ রাজুর জন্য নয়। মার কাছে আয়, মার কাছে আয়। কাপা গলায় মিথুন ফিসফিস করল, আমার মা আমাকে ডাকছে।